এই জাহাজের চাকরিটা এমনই যে 6 মাস ধরে মাটিতে পাই পড়ে না। আমার কিচ্ছু এসে যায় না, শুধু কাজটা চাই আমার, আমি করতে পারবো। আরে লোকের সমস্যা নয় স্যার, একটা খুঁজলে 21টা পাওয়া যায়। আপনি বলুন না আপনার কটা লোক লাগবে। হ্যাঁ হয়ে যাবে, না আজই হয়ে যাবে, 1-2 ঘন্টার মধ্যে বলে দিচ্ছি আপনাকে। আরে স্যার এই স্যালারি পেলে তো 2জন লোক কাজ করবে। একদম একদম ঠিক আছে। দাদা, আপনার ফোনের কথা বলাটা আমি শুনছিলাম। আপনি কি চাকরি দেওয়ার কোনো এজেন্ট হন? হ্যাঁ একটা কাজ করো, সমস্ত ডকুমেন্টস নিয়ে ঠিক 2:30টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশের গার্ডেনে চলে এসো। নমস্কার দাদা। নমস্কার, বসো। বায়োডাটা? হ্যাঁ দাদা। একটা কৌশল ছিল, একটা চেষ্টা ছিল একটা পারফেক্ট ক্রাইমকে সফল করার জন্য। এই পদ্ধতির দ্বারা, এই অপরাধের দ্বারা কারো উদ্দেশ্য সফল হতে চলেছিল। এই অপরাধ দেশের 3টি রাজ্যের মধ্য দিয়ে সংগঠিত হতে চলেছে। রাতে যদি এখানেই থেকে যাই, কাল ইন্টারভিউর জন্য লেট হয়ে যাবো তো। তুমি চিন্তা করো না, আমি কলকাতার পার্টির সঙ্গে কথা বলে নেবো। রাত্রিরে থাকবো কোথায়? আরে এখানে অনেক থাকার জায়গা আছে, আমি অনেকবার এসেছি, চলে এসো। এটা খেয়ে নাও, অনেকটা যেতে হবে। ইন্সপেক্টর সাহেব, প্রথমে তো মনে হয়েছিল লোকটা নেশা করে পড়ে আছে, কিন্তু পরে যখন তার দেখলাম গলায়, তখন বুঝলাম যে লোকটা মারা গেছে। মোটামুটি 8-10 ঘন্টা আগে ওয়্যার দিয়ে স্ট্র্যাঙ্গুলেট করা হয়। আপনি ব্লাড রিপোর্টের কথা বলছিলেন? ঘুমের ওষুধ পাওয়া গেছে রক্তে, বেশ হাই ডোজের। খুনি মার্ডারের কোনো প্রমাণ রাখেনি।
তুমি কবে বাড়ি ফিরবে? 3 দিন হয়ে গেল। তোমার তো কাল আসার কথা ছিল। কলকাতায় এসেছিলাম, ভাবলাম আরো 2-1 টাকা ছেড়েই নি, কাল পরশুর মধ্যে চলে আসবো, নয়তো পরের মাসে আবার আসতে হবে। ব্যাস, এবার তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই লাশটি কিছুদিন পর্যন্ত বেওয়ারিশ থাকবে। এবার আরো 2টো খুন হবে, আর তারপর গিয়ে এই দেহের শনাক্ত হবে। আজ আমরা কলকাতা ঘুরতে যাব, তাই না? তোমার দেখছি খুব তাড়াতাড়ি, ওই জন্যই তো এসেছি। একটু পরেই আমরা যাব, ঠিক আছে? শিবাঙ্গী, 301-এর কাল চেক আউট ছিল না? চেক আউট হয়নি স্যার। কেন? আমি জানি না, তুমি জানো না? এটা তোমার কাজ নয়? মাথা থেকে বেরিয়ে গেছিল চেক করার কথা। সরি। তোমার কাজে মন লাগে না? 23 তারিখ চেক ইন করেছিল, বলেছিল 2 দিন থাকবে। 23 আর 24, তার মানে 25 তারিখ দুপুর 12টার মধ্যে চেক আউট করার কথা ছিল। আজকে কত তারিখ? 26। সকাল 11:30 বাজে। শিবাঙ্গী, পেমেন্ট এখনো হয়েছে কি হয়নি? না স্যার। ওদের কাছে পয়সাটা কে চাইবে? কে চেক করবে ওরা চেক আউট করেছে কিনা? রুম সার্ভিসে কে ছিল? স্যার, ফারুক। হ্যাঁ স্যার। ফারুক, 301-এর লোক 1 রাত উইদাউট পেমেন্টে রয়েছে। ওদেরকে বলো ক্যাশ চাই। যাও। আমি কেন? এটা তো শিবাঙ্গী ম্যাডামের কাজ। আমাকে বোঝাবি তুই? যা, ফালতু তর্ক করে। রুম সার্ভিস, দরজা খুলুন প্লিজ। কি? দরজা খুলছে না? রুম ক্লিনিং করাতে আগে দরজা খুলেছিল? আসলে ওই রুমে কদিন ধরে আমি যাইনি। আগে কখনো পরিষ্কার হয়নি। আর শিবাঙ্গী, ওরা কোনো কমপ্লেন করেনি? না স্যার। স্যার, ওনারা নিজেই বারণ করেছেন যখন পরশু আমি রুমের বাইরে গিয়েছিলাম। রুম সার্ভিস, দরজা খুলুন প্লিজ। দরজা খুলুন প্লিজ, রুমটা পরিষ্কার করতে হবে। কোনো দরকার নেই, তুমি যাও, ডিস্টার্ব করো না। স্যার, ওর পরে আমি কালকে গিয়েছিলাম, কোনো উত্তর পাইনি। আজকে গেছিলাম, একই ব্যাপার। তুই এখনো আমাকে বলছিস দেখার জন্য কাউন্টার থেকে চাবি কেন নিসনি? স্যার, কাউন্টারে তো কোনো চাবি ছিলই না। কি? হ্যাঁ স্যার, ওই 301-এর চাবি তো নেই। মাস্টার কি দাও। দরজাটা খুলুন স্যার। স্যার প্লিজ, নয়তো আমরা দরজা খুলে ভেতরে আসছি।
কোনো জিনিসে হাত দিইনি স্যার। আমি চেক করেছি স্যার, শি ইজ ডেড। স্যার পুরো ঘর চেক করলাম, কোথাও কিচ্ছু পেলাম না। না কোনো সুটকেস, আলমারিতে কাপড় নেই, বাথরুমেও নেই। এদের সঙ্গে যে লোকটা এসেছিল তার আইডি প্রুফ নিয়েছিলে? হ্যাঁ স্যার। কখন তুমি জানতে পারলে? আজ সকালে। ওই দুদিন আগে আমাদের ক্লিনিং বয় ফারুক গিয়েছিল ওনাদের ঘর পরিষ্কার করতে, ওনারা না করে দিলেন। রুমটা পরিষ্কার করতে হবে। কোনো দরকার নেই, তুমি যাও। কারা ছিল এরা? কোথাকার অ্যাড্রেস? হরিশ শর্মা, কান্দিবালি, মুম্বাই। আইডি প্রুফ? স্যার প্যান কার্ড দিয়েছিলেন উনি। হরিশ শর্মা এখানে রেজিস্টারে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেননি? কন্ট্যাক্ট নাম্বারটা লেখাও নি শিবাঙ্গী? স্যার আমি ওনাকে বলেছিলাম লিখতে, কিন্তু আপনি বললেন, তারপরে কাস্টমার লিখলো কি না লিখলো সেটা চেক করবার জন্য কি এখানে অন্য কেউ থাকে? আর স্যার আমরা সুরাট থেকে এসেছি, কালই চেক ইন করেছি, আমরা কিচ্ছু জানি না। এই রুমে যারা ছিল তাদের মধ্যে কাউকে দেখেছো? আগে না স্যার। আমি কিছু দেখিনি স্যার, আমি তো অফিসের কাজে এসেছি আর গতকাল রাত 12টায় ফিরেছি। চেক ইন কখন হয়েছে? স্যার পরশু। ওদেরকে হোটেলে যাতায়াত করার সময় তোমরা একবারও খেয়াল করোনি? না স্যার। স্যার 303 খালি আছে, কেউ ভেতরে নেই। চেক ইন কখন হয়েছে? স্যার পরশু। ওদেরকে হোটেলে যাতায়াত করার সময় তোমরা একবারও খেয়াল করোনি? না স্যার। স্যার 303 খালি আছে, কেউ ভেতরে নেই। ম্যানেজার সাহেব, কাস্টমারের পিট ক্যাপচার করা ছাড়া অন্য কোনো সিসিটিভি আছে আর এই হোটেলে, নাকি অন্য কোথাও? আসলে আরো অনেক ক্যামেরা লাগানোর প্ল্যান আছে। প্ল্যান? এই প্ল্যানের অ্যাকশন নেবার আগেই কেউ ডাবল মার্ডার করবার প্ল্যান তৈরি করে ফেলেছিল ম্যানেজার সাহেব, আর সেটা খুব ভালো করেই কাজে লাগিয়েছে। আর সে খুব ভালো করে জানতো এই হোটেলের বুদ্ধিমতী রিসেপশনিস্ট, আর তার থেকেও বুদ্ধি করে লাগানো এই সিসিটিভি ক্যামেরা। আচ্ছা ম্যানেজার সাহেব, এই যে ক্যামেরাটা, এটা হোটেলের কাস্টমারদের ক্যাপচার করবার জন্য, নাকি সুন্দরী বুদ্ধিমতী এই স্টাফকে ক্যাপচার করবার জন্য? স্যার আমি তো স্টাডি করেছি। ভেরি গুড। তো 23 তারিখ রাত থেকে 26 তারিখ দুপুর পর্যন্ত যত ফুটেজ আছে আমাদেরকে একটু দেখাও। এই ছিল তো? হ্যাঁ স্যার। রাতে কে থাকে রিসেপশনে? 11:30 অবধি আমি থাকি স্যার, আর সকাল অবধি ফারুক থাকে। আর তোমরা দুজন লাগেজ নিয়ে এই লোকটাকে বাইরে যেতে দেখোনি? স্যার আমি তো দেখিনি, আর ফারুকও হয়তো দেখেনি। ঘরেও কিছু পাওয়া যায়নি? না জামা কাপড়, না জিনিস? কি করে হতে পারে জিনিস নিয়ে বাইরে বেরিয়ে গেল? স্যার থার্ড ফ্লোরে কোনো গেস্টই নাই বাচ্চাটাকে দেখেছে, নাই কাপলকে দেখেছে। স্যার পুরো রুমে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, কোথাও কোনো চিহ্ন নেই। একটা ওয়েল প্ল্যান ডাবল মার্ডার।
এটা অনুমান করছি যে মা আর মেয়ে। রেজিস্টারের না নাম না ডিটেলস, ব্যাস এই একটাই নাম, হরিশ শর্মা। স্যার এটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ। ক্যামেরাটা এমন জায়গায় লাগিয়েছে তাতে গেস্ট নয়, এমপ্লয়ীদের উপর নজর রাখার জন্য। স্যার একে তো অনেকটা প্যান কার্ডের হরিশ শর্মাই মনে হচ্ছে। বাকি দিনগুলোর ফুটেজ চেক করবো স্যার? স্যার 24 তারিখে এরা দুবার বাইরে এসেছিল, একবার দুপুর 1:15-র সময় আর একবার রাত্রি 8:30-টার সময়। লাঞ্চ আর ডিনার। স্যার এই হরিশ শর্মা যেরকমভাবে বাচ্চাটাকে কোলে নিয়েছে খুব অদ্ভুত লাগছে, আর এইভাবে ওর মুখটা সিসিটিভিতে ঢাকা পড়ে যাচ্ছে। রাইট, ওয়েল প্ল্যান্ড মার্ডার এটা। 25 তারিখ 12টার সময় ওদের চেক আউটের কথা ছিল, কিন্তু 25শে জুলাই পুরো দিন কেউ বাইরেই আসেনি। স্যার 26শে জুলাইয়ের ফুটেজটা চেক করা যাক। এটা সকাল 11:30টার ফুটেজ, তারপরে ওরা বাচ্চাটার বডি পায়। একটা কাজ করো, 24শে রাত্রির ফুটেজ চেক করো, হতে পারে 24শে রাতেই বেরিয়ে গেছে। স্যার এটা সিম্পল ব্যাপার যে ও জানতো যে সিসিটিভি কোথায় লাগানো আছে। বাচ্চা এবং মহিলা, হয়তো মা আর মেয়ে। ওদের মার্ডার 24শে রাতেই করা হয়েছে, হয়তো ডিনারের পর। হ্যাঁ ইন্সপেক্টর, অ্যাকর্ডিং টু মাই অ্যানালিসিস এই মহিলা আর এই বাচ্চাটির মৃত্যু এখানে আনার প্রায় 38 ঘন্টা আগে হয়েছে। 24শে জুলাই রাত 11টা থেকে 12টার মধ্যে ঘটনাটা ঘটেছে, আর এদের পাকস্থলিতে আনডাইজেস্টেড খাবার পাওয়া গেছে। মানে ডিনার 11:30টার কাছাকাছি বাইরে করে তারপর রুমে ফেরে। এদের কিছু খাওয়ানো বা পান করানো হয়েছিল। কিছু মানেটা কি? এই ভদ্রমহিলা আর বাচ্চা মেয়েটির ব্লাড স্যাম্পল, এই দুই ব্লাড স্যাম্পলে ঘুমের ওষুধের ডোজ বেশ বেশি মাত্রায় পাওয়া গেছে। যখন ওদের ওপর অ্যাটাক হয় ওরা কেউ বুঝতেই পারেনি। এই মহিলার বাচ্চাটার ব্যাপারে আমরা কিছু জানতে পারিনি। হয়তো খুনি সেই লোকটাই। খুনি? খুনি সেই লোকটার ব্যাপারে শুধু এইটুকুই জানা গেছে যে বিহারের ভাগলপুর থেকে হরিশ শর্মার নামে প্যান কার্ড ইস্যু হয়েছে, কিন্তু অ্যাড্রেস লেখা মুম্বাইয়ের। অ্যাড্রেসটা তো নকল, কান্দি ভ্যালিতে এরকম কোনো জায়গায় নেই। হ্যাঁ সেটাই ডাউট করছিলাম, ভাবলাম চেক করে নি একবার। স্যার এই প্যান কার্ড ভাগলপুর ব্রাঞ্চ থেকে ইস্যু করা হয়েছে, কিন্তু এই যে লোকটা হরিশ শর্মা বিহারের যে কোনো জায়গার হতে পারে, কেননা প্যান কার্ড জোন হিসেবে ইস্যু করা হয়, যেমন কলকাতা, বেঙ্গলের। অরিন্দম বাবু, এই হরিশ শর্মার লোকটাই একমাত্র লিড। হরিশ শর্মার আমার অ্যাড্রেস চাই, ভাগলপুর ব্রাঞ্চ থেকে বার করতে পারবেন? শিওর ইন্সপেক্টর সাহেব, ব্যাস ডিসিপি অফিস থেকে চিঠি পেলেই আমি রিকুইজিশন ফরওয়ার্ড করে দেবো। 8 ঘন্টার মধ্যে ডিসিপি অফিস থেকে মেল যাচ্ছে। স্যার স্যার ওই বম্বের অ্যাড্রেসটা তো ফেক বেরিয়েছে। ফেকই হওয়ার কথা, লোকটা অত্যন্তই চতুর। সিসিটিভি ফুটেজের কি হলো? হোটেলের ম্যানেজার বলেছিল যে আগের মাসেরটা দেবে। স্যার আমি 1 জুলাই থেকে 23শে জুলাই সব ফুটেজ দেখেছি। এই যে লোকটা হরিশ শর্মা আগে কখনো আসেইনি। তো কি করে জানলো যে তোমাদের হোটেলে সিসিটিভি কোথায় লাগানো আছে? আরও কি করে জানলো যে ফারুক রাত্রিবেলা ডিউটির সময় ঘুমায়? আপনি যে কোঅপারেশন চাইবেন আমি দেব, কিন্তু এই লোকটাকে আগে আমি কখনো দেখিনি আর ফুটেজেও নেই। ওদের কাছে গত মাসের সিসিটিভি ফুটেজ রয়েছে।
এই হরিশ শর্মা তো তার আগেও আসতে পারে। এই হলো হরিশ শর্মা, আর এই হলো সিসিটিভি ফুটেজে পিঠ দেখানোর লোকটা। দুজনই কি এক? স্যার রিসেপশনিস্ট শিবাঙ্গী তো আমাকে তাই ওর বলল। কথা বিশ্বাস করা যায় না, একদমই দায়িত্বহীন। জানি না কখন লোকটা পালিয়েছে। আচ্ছা, 24শে জুলাই রাতে এটা খাবার খেতে বাইরে বেরিয়েছিল। এস স্যার। তুমি একটা কাজ করো, কাছাকাছি যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতে যাও, কোথাও না কোথাও সিসিটিভি নিশ্চয়ই লাগানো আছে। এস স্যার। আর স্যার আমি খোঁচরদেরও কাজে লাগিয়ে দিচ্ছি, আর এই তিনজনের ছবি পুরো এলাকাতে আমি ছড়িয়ে দিচ্ছি। কোনো কানেকশন যদি পেয়ে যাই। নাও কাকি, হয়ে গেছে। আর্থিংয়ের প্রবলেম ছিল, এবার 30 টাকা দাও। আমি ভাবছিলাম কি একটা ইলেকট্রিকের দোকান দিলে কেমন হয়। তুমি জানো, কখনো কখনো আমার মনে হয় আমরাও যদি শহরে থাকতাম, অন্যদের মতো আমাদের ওখানে একটা সংসার হতো। আচ্ছা, ওই ওই যে বাড়িটা বিক্রি করেছিলে, সেই টাকাটা কবে পাবে? পরের সপ্তাহে। তুমি শহরে থাকতে চাও? ঠিক আছে, টাকাটা হাতে পেতে দাও, তারপর ভাবছি কি করা যায়। হ্যাঁ স্যার, আমি এখানকার সমস্ত রেস্টুরেন্ট চেক করে নিয়েছি। এই লোকটাকে কেউ চিনতে পারছে না, না বাচ্চাকে না মহিলাকে। কি? কোথাও কোনো সিসিটিভি লাগানো নেই? না স্যার, লাগানো নেই। আর একটু ভালো করে দেখ তোরা, আরো জায়গাতে যত ছেলে আছে লাগিয়ে দে। গ্লাসগুলো, হ্যান্ডেলস, ডেস্ক, বেড সব স্ক্যান করেছি স্যার। নো ফিঙ্গারপ্রিন্টস। স্পর্শ করার পর ছেলেটি সমস্ত জায়গায় পরিষ্কার করে ফেলেছে। কোনো আইডেন্টিফিকেশনই পাওয়া যায়নি। মর্গে দুটো বেওয়ারিশ ডেড বডি পড়ে আছে। কলকাতার কোনো পুলিশ স্টেশনে কোনো মিসিং কমপ্লেন করা হয়নি। হতে পারে কোনো ফ্যামিলির ব্যাপার, কমপ্লেনই করেনি। রতনপুর বিহারের মর্গে একটি দেহ বেওয়ারিশ হিসেবে পড়েছিল। কেউ শনাক্তকরণের জন্য এগিয়ে আসছিল না, না কেউ মিসিং কমপ্লেন ফাইল করেছিল। আর কলকাতায় এক মহিলা আর একটি মেয়েরও শনাক্তকরণ হচ্ছিল না। রতনপুর আর কলকাতা দুই জায়গার মার্ডারেরই ধরন একই রকম ছিল, কিন্তু এই কানেকশন কবে কখন জুড়তে চলেছে? আর এটা কি করে সম্ভব যে কেউ কোনো জায়গায় এই তিনজনের মিসিং কমপ্লেন ফাইল করেনি? এই সব প্রশ্নের উত্তর হয়তো শুধুমাত্র হরিশ শর্মাই দিতে পারত, আর কলকাতা পুলিশ তার কাছে পৌঁছতে উদ্গ্রীব ছিল। ওই হরিশ শর্মার প্যান কার্ড ভাগলপুর ব্রাঞ্চ থেকে তো ইস্যু করা হয়েছে, কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেস নালন্দার। ওর অ্যাড্রেস আমি ইমেল করে দিয়েছি। এটা আমাদের এই কেসের প্রথম সূত্র। না, কল করবার দরকার নেই, সোজা বেরিয়ে পড়ব। সিসিটিভি ফুটেজে লুকোচুরি খেলেছে বাছাধন, এবার খেলবো চোর পুলিশ। বলুন। এই হরিশ শর্মা এখানে থাকে? হ্যাঁ, ইনি আমার স্বামী। কি ব্যাপার? এইটা আর এইটা কারা? কে এরা দুজন? আমি জানি না। আপনারা কারা? এই দুজন কারা হরিশ? আরে ও দাদা, এ কে ও কে এসব কি জিজ্ঞাসাবাদ করে যাচ্ছেন পুলিশের মতন? একদম ঠিক চিনেছ, কলকাতা পুলিশ। আমরা জানতে চাইছি মহিলার বাচ্চাটা কে, আর তুমি এই দুজনকে মারলে কেন? দেখুন স্যার, আমি নালন্দাতেই জন্মেছি, নালন্দাতেই বড় হয়েছি। কলকাতাতে তো আমি কখনো আগে যাইনি। আর আপনি এই যে 23 থেকে 25শে জুলাইয়ের মাঝামাঝির কথা বলছেন, ফ্যাক্টরিতে আপনি যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। ফ্যাক্টরিতে আমি সে সময় কাজ করছিলাম। খুব ভদ্রভাবে তোমায় চেয়ারে বসিয়েছি,
যদি শুরু করি না, মাটিতে বসার ক্ষমতা থাকবে না। আমি আমার বাচ্চার দিব্যি খেয়ে বলছি স্যার, এই যে আপনি বাচ্চার আর মহিলার ফটোটা দেখাচ্ছেন না, এদের সাথে কখনো মিটই আগে করিনি। তাহলে কলকাতার ড্রিমঝিম ইন হোটেলে ওই দুজনকে নিয়ে কে গেছিল? যমজ ভাই আছে তোর? হ্যাঁ, কিন্তু স্যার, এটা তো দেখছি আমারই প্যান কার্ডের কপি। ও, এবারে বুঝতে পেরেছি, শালা সুরজ যাদব। স্যার, এই সমস্ত কার্যকলাপ সুরজ যাদবেরই কীর্তি স্যার। তো এবার নতুন কাহিনী স্যার, শুরু। আমি কোনো কাহিনী বানাচ্ছি না স্যার। 20-21 দিন আগে আমি আমার শালার সাথে দেখা করার জন্য ধানবাদ গিয়েছিলাম, 3রা জুলাই। তো তুই 3rd জুলাই ধানবাদে শালার সঙ্গে দেখা করতে গেছিলি? হ্যাঁ, স্যার। সেখানে তুই সুরজকে দেখলি? হ্যাঁ স্যার। ব্যাপারটা জমছে না, অন্য কিছু বল। স্যার, আমি গল্প বলছি না, সত্যি কথা বলছি স্যার। আমার যে শালা আছে না, কমল, ওর আমাকে ধানবাদ স্টেশনে নিতে আসার কথা ছিল। ওর আসার একটু দেরি হয়ে গিয়েছিল, তখনই আমার সাথে ওই সুরজ যাদবের ওয়েটিং রুমে মিট হয়। আপনি বলুন না আপনার কটা লোক লাগবে? আরে স্যার, এই স্যালারি পেলে তো 2জন লোক কাজ করবে। আপনি কি কোনো চাকরি দেওয়ার এজেন্ট হন? তো আপনি নালন্দাতে মেশিন অপারেটর? আগে কি মেশিন চালান আপনি? যে কোনো কিছু, অর্থাৎ আমাকে যদি একবার কেউ একটা কিছু বুঝিয়ে দেয় না, তাহলে সাথে সাথে বুঝে যাই, আর আমার তাতে হাতও সেট হয়ে যায়। 15 বছর ধরে তো এই ফিল্ডেই আছি। তাহলে ধরে নিন যে আপনার গুড লাকটা খুবই ভালো। এক্ষুনি একটা রিকোয়ারমেন্ট এসছে চাকরির। সত্যি বলছেন? হ্যাঁ, একটা ঠিকাদারের একটা মেশিন অপারেটর দরকার, তাও খুব আর্জেন্ট। চলো এক্ষুনি দেখা করিয়ে দিচ্ছি। এখনই? হ্যাঁ। এখন একটু অসুবিধা আছে, আমার যে শালা রয়েছে না, ও আমাকে এখানে স্টেশনে নিতে আসছে। আপনি কি বাচ্চা নাকি যে একা যেতে পারবেন না? আর এত ভয় যদি পান তাহলে চাকরি করবেন কি করে? না না, এরকম ব্যাপার নয়, আমি আপনার সাথে যেতেই পারি, কিন্তু একবার তো আমার শালাকে বলতেই হবে যে আমি আপনার সাথে যাচ্ছি। ঠিক আছে, বলে দিন, নিশ্চয়ই বলুন। দাদা, আরও একটা অসুবিধা আছে, আমার ফোনে তো ব্যালেন্সই নেই। আপনার মোবাইল থেকে একবার ফোন করতে পারি তো? এই নিন। হ্যাঁ, প্রণাম জামাইবাবু, আমি বেরোচ্ছিলামই। শোনো শোনো শোনো, তোমার কষ্ট করার দরকার নেই, আমি নিজেই পৌঁছে যাব কিছুক্ষণ বাদে। ব্যাপারটা হলো, আমার একটা জরুরি কাজ চলে এসেছে। তারপর আমি আমার শালাকে সব ফোন করে বলে দিলাম, তারপর সুরজ যাদবের সাথে চলে গেলাম। আমি বেরোচ্ছিলামই। শোনো শোনো শোনো, তোমার কষ্ট করার দরকার নেই, আমি নিজেই পৌঁছে যাব কিছুক্ষণ বাদে। ব্যাপারটা হলো, আমার একটা জরুরি কাজ চলে এসেছে। তারপর আমি আমার শালাকে সব ফোন করে বলে দিলাম, তারপর সুরজ যাদবের সাথে চলে গেলাম। সুরজ ভাই, আর কতক্ষণ সময় লাগবে? ব্যাস, আর একটু দেরি হবে, ঠিকাদার এক্ষুনি এসে পড়বে। অনেকটা হাঁটা হয়েছে না? হ্যাঁ। কেন, গলাটা ভিজিয়ে নাও, ততক্ষণে ঠিকাদারও চলে আসবে। কিচ্ছু থাকলো না স্যার, সব কিছু নিয়ে চলে গেছিল। আমার অ্যাটাচি নিয়ে চলে গেছিল, আমার পার্স নিয়ে গেছিল, পার্সের মধ্যে আমার প্যান কার্ডও ছিল স্যার, আর যে ঘড়িটা পড়েছিলাম হাতে সেটাও নিয়ে চলে গেছিল স্যার। ভাগ্য ভালো আমার গায়ের জামা কাপড়টা নিতে পারিনি স্যার। আর হ্যাঁ, আমাকে না ওই নেশা হওয়ার শরবত খাইয়েছিল, আর যে বোতলে শরবত খাইয়েছিল না, সেটাও নিয়ে চলে গেছিল স্যার। নেশা হওয়ার শরবত? হ্যাঁ স্যার, ওটা খেয়েই তো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই দুজনের ব্লাড স্যাম্পলে ঘুমের ওষুধের ডোজ বেশ বেশি মাত্রায় পাওয়া গেছে। সুরজ পাক্কা? হ্যাঁ, সুরজ, সুরজ যাদব এই নামই বলেছিল। সুরজ যাদব দেখতে কেমন বলতে পারবি? কিরকম দেখতে ছিল সেটা পুরোপুরি মনে নেই স্যার, কিন্তু ফটো দেখাবেন তো আমি বলে দিতে পারবো।
এ এখানেই থাকবে। ধানবাদ থেকে ওর শালাকে তোলো। স্যার স্যার, আমি তো সব সত্যি কথা আপনার সামনে বলেই দিলাম স্যার, তাহলে আমাকে এখানে থাকতে হবে কেন স্যার? কলকাতায় একটা বাচ্চা আর এক মহিলার লাশ 4 দিন ধরে শনাক্তের জন্য রয়েছে। নিরাপরাধ প্রমাণের জন্য 4 ঘন্টা অপেক্ষা করবি না? সাহেব, আমার জামাইবাবু একদম সত্যি কথা বলছেন। 3রা জুলাই সত্যি সত্যি জামাইবাবু খুবই খারাপ অবস্থায় এখানে এসেছিলেন। লকআপে চলো আমাদের সাথে। ওখানে তুমি আর তোমার জামাইবাবু দুজনেই আমাদের বলবে যে গল্প কতটা সত্যি কতটা। আপনার মোবাইল থেকে একবার ফোন করতে পারি তো? আমি বেরোচ্ছিলামই। তো 7 দিন আগের কল হিস্ট্রি ডিলিট করা হয়েছে। কি করব সাহেব, ওই সস্তা ফোন ইউজ করি তো, একটু মেমোরির ইস্যু আছে। আমাদের কাছে যে ডান্ডা আছে না, তার মেমোরির কোনো ইস্যু নেই। প্রচন্ড মজবুত মেমোরি, চার্জে লাগানো আছে। চার্জ হয়ে গেলেই চেয়ে পাঠাই, তারপর তোদের দুজনের চার্জিং শুরু। কমলের ফোন রেকর্ডস বার করো। দেখা যাক 3 জুলাই সত্যি সত্যি সুরজের নাম্বার থেকে ফোন এসেছিল কিনা। হ্যাঁ স্যার, ততক্ষণ এদের এখানেই রাখি। কোনো চার্জ লাগবে না। পুলিশ এখন সেই চিহ্নের খোঁজ করছিল যা খুনি ফেলে রেখে গিয়েছে, কিন্তু অন্য কোথাও খুনি বেশ শান্তিতেই তার জীবন কাটাচ্ছিল, যেন কিছুই হয়নি। সবাই আমাদেরকে স্বামী স্ত্রী ভাবে। এত নই নাকি আমরা? কবে থেকে ভাবছি কি করে তোমাকে আপন করব। একদিকে খুনি একজন মহিলার সঙ্গে রোম্যান্সে ডুবেছিল, এমন একজন মহিলা যার হয়তো এই মার্ডারের সঙ্গে সম্পর্ক ছিল, আর অন্যদিকে পুলিশ সেই সুরজ যাদবের খোঁজ করছিল, যে এই মুহূর্তে তাদের কাছে প্রধান সন্দেহভাজন ছিল আর হয়তো অভিযুক্ত। স্যার, এই হরিশ শর্মার শালা কমল ঠিকই বলছে। 3 জুলাই ধানবাদ রেল স্টেশন থেকে 12:15টার সময় ওর কাছে একটা ফোন এসেছিল। পুলিশ এখন সেই চিহ্নের খোঁজ করছিল যা খুনি ফেলে রেখে গিয়েছে, কিন্তু অন্য কোথাও খুনি বেশ শান্তিতেই তার জীবন কাটাচ্ছিল, যেন কিছুই হয়নি। ইয়েস স্যার, 4445678991 কালকের মধ্যে ডিটেলস পেয়ে যাবো। হরিশ শর্মার গল্পটা কি? স্যার, 24শে জুলাই নালন্দাতেই ছিল। ওর মোবাইল রেকর্ড আর ফ্যাক্টরি রিপোর্ট তাই বলছে স্যার। এই সুরজ যাদব হরিশকে ব্যবহার করেছে, মুরগি করেছে হরিশকে। লোকটাকে হাইট তো হরিশের সঙ্গে ম্যাচ করছে। স্যার, ওর জন্যই ও হরিশকে টার্গেট করেনি তো? হতে পারে। একবার সুরজ যাদবের কল রেকর্ডসটা পাই, তারপর বোধহয় সবকিছুই পরিষ্কার হয়ে যাবে। ট্রিপল 45678991 এই নাম্বারটা কোনো অজিত দাসের আর অ্যাড্রেস কলকাতা। স্যার, এটা 18 জুন আর 3 জুলাইয়ের মাঝখানে একবার ইউজ করা হয়েছে, ওই কমলকে ফোন করার জন্য ধানবাদ থেকে। আপনার মোবাইল থেকে একবার ফোন করতে পারি তো? এই নিন। হরিশ শর্মা বলেছে সুরজ যাদব কারুর সঙ্গে ফোনে কথা বলছিল। হ্যাঁ, আজই হয়ে যাবে। 1-1.5 ঘন্টার মধ্যে বলে দিচ্ছি আপনাকে। স্যার, হতে পারে হরিশকে ফাঁসাচ্ছিল। ও এটা কেন করবে? তুমি বরং একটা কাজ করো, এই ছবিটা হরিশ শর্মাকে দেখাও। হরিশ শর্মা যদি একে আইডেন্টিফাই করে, মানে হলো সুরজ যাদব কলকাতার কোনো অজিত দাস। তারপর কলকাতার অ্যাড্রেস থেকে ওকে তাহলে তুলে নেবো স্যার। অ্যাড্রেস ফেক না হলে তো। এই কি সেই যে তোমাকে নেশাগ্রস্ত শরবত খাইয়েছিল? না স্যার, এ সেই লোকটা নয় স্যার। সুরজ যাদবের চেহারা তো আমার পুরোপুরি মনে নেই স্যার, কিন্তু এই ছবিটা ওই লোকটা নয় স্যার, 100% নয় স্যার।
আগে অজিত দাস। তোমার আরেক নাম সুরজ? সুরজ? না না স্যার, আমার নাম তো অজিত দাসই। চল শুরু কর। আমার বাড়ি মালদাতে। আমি এখানে কলকাতাতে 3 বছর ধরে জিটিপি অপারেটরের কাজ করছি স্যার। দেখ সুরজ, তুই স্যার সূর্য নয়, অজিত দাস স্যার। যেটা আমি বলছি সেটা আগে শোন। 3 জুলাই ধানবাদ রেলওয়ের ওয়েটিং রুমে তুই হরিশ শর্মাকে ফাঁসিয়েছিস ভালো চাকরির লোভ দেখিয়ে, আর তারপর তুই ওকে নেশার জন্য শরবত খাওয়াস, তাতে ও অজ্ঞান হয়ে যায়। তারপর প্যান কার্ডটা চুরি করিস, আর তারপর 23 জুলাই কলকাতার হোটেল রিমঝিমিনে তুই এই দুজনের সঙ্গে চেক ইন করিস। স্যার আমি আর তারপর 24শে জুলাই রাতে তুই ইলেকট্রিক ওয়্যার দিয়ে দুজনের দম বন্ধ করে দিস, তারপর পালাস। আমি ছিলাম না স্যার। আপনি তো আমার বাড়ি দেখেছেন না। আমি খুব গরিব স্যার। আমি কোনোদিন হোটেলের ভেতরে তো কি স্যার, আমি বাইরেও দাঁড়াইনি স্যার। আর এদের দুজনকে তো আমি কখনো দেখিনি। আর মার্ডার, আমি কোনোদিন কাউকে থাপ্পড় মারিনি স্যার। আমি মার্ডার কিভাবে করব? এত ভদ্র আর সাধু যদি হয়ে থাকিস তাহলে তোর ফোনটা কি করে ধানবাদে গেল? অটোমেটিক চলে গেছিল? 44456789 এই নাম্বারটা? তোর তো বেশ ভালো মনে থাকে দেখছি। 3 জুলাই থেকে এই নাম্বারটা ইউজ করিসনি, তবু সব মনে আছে। 3 জুলাই না স্যার, 18ই জুনের পরে ওই নাম্বারটা আমি ইউজই করিনি আর। স্যার এটা 18ই জুন আর 3 জুলাইয়ের মাঝখানে একবারই মাত্র ইউজ হয়েছে, ওই কমলকে ফোন করার জন্য ধানবাদ থেকে। আর স্যার 18ই জুন ওই ফোনটা আমার চুরি হয়ে গেছিল স্যার। আর সেই দিন থেকে আজ পর্যন্ত এই প্রথমবার ওই নাম্বারটার ব্যাপারে কথা হচ্ছে স্যার। আবার একটা গল্প। চল ঠিক আছে, শোনা কি গল্প আছে তোর ফোনের? স্যার কোনো স্টোরি নেই স্যার, আমি সত্যি বলছি, আমার ফোনটা সত্যিই চুরি হয়ে গেছিল। আমি মিথ্যে কেন বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, টপ লেভেলের কোম্পানি রে ভাই। আর্জেন্ট রিকোয়ারমেন্ট, ডিটিপি অপারেটর। আরে 3 মাসে তো তুই পার্মানেন্ট হয়ে যাবি, ব্যাস আর কোনো চিন্তাই নেই। হ্যাঁ দেখ ভাই, ব্যাপারটা খুব আর্জেন্ট। বায়োডাটা তৈরি করে আমার সঙ্গে দেখা কর, ঠিক আছে? দাদা, আপনি কি জব এজেন্ট? হ্যাঁ, কেন? দাদা আমার নাম অজিত দাস। আমি এখানে একটা কাছের অফিসেই কাজ করি। আচ্ছা। MS অফিস, এক্সেল, ফটোশপ সব পারি আমি। আপনি ওই যার সঙ্গে ফোনে কথা বলছিলেন এক্ষুনি, ওরা কোনো ডিটিপি অপারেটর চায়? দেখো অজিত বাবু, কোম্পানিটা হলো নাম্বার 1, লোকও দরকার নাম্বার 1। মুশকিল কাজ কিন্তু করতে পারবে? হ্যাঁ দাদা, আমি পারবো করতে। আমি আমার বায়োডেটা নিয়ে আসবো, ওরা দেখলে না আমাকে চাকরি দেবেই। স্যার আমি একটা ভালো চাকরি পাওয়ার সব রকম চেষ্টাই করছিলাম, কিন্তু কিছুই হচ্ছিল না। আর এইসবের চক্করই আমি ওর জালে ফেসে যাই। তো তুই বুঝতে পারলি যে তোকে ফাঁসানো হচ্ছে? জানতে পেরেছিলাম স্যার, কিন্তু অনেক লেট হয়ে গেছিল। স্যার আমি বলছি কিভাবে। স্যার ঠিক 5 মিনিট আগে আমি আমার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিলাম, চাকরির ব্যাপারেই কথা বলছিলাম স্যার। কিন্তু ওর 2 মিনিটের কনভারসেশন শুনে আমার মনে হলো যে ও আমাকে চাকরি দিতে পারে। আমি একদম বোকা ছিলাম স্যার। আমি বুঝতেই পারিনি যে ও আমাকে বোকা বানাচ্ছে। আর স্যার যখন আমার জ্ঞান ফিরল তখন আমি পুরো ব্যাপারটা বুঝতে পারলাম। ও তোকেও অজ্ঞান করে দিয়েছে? একটা কথা বলতো তুই অজিত, তোদের কোনো গ্যাং ট্যাং আছে নাকি যে তোরা একই গল্প বলছিস? এবার তো তুই আমাকে বলবি ওই লোকটা তোকে লেবুর শরবত খাইয়েছে। হ্যাঁ স্যার, ঠিক এমনটাই হয়েছিল। একটা কাজ করো, নিজের বায়োডাটা আর সমস্ত ডকুমেন্টস নিয়ে কাল 2:30টার সময় দেখা করো, ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা। দাদা তোমার নামটা কি? অনিন্দ্য গাঙ্গুলি। হ্যাঁ হ্যাঁ রাখছি। নমস্কার। নমস্কার, বসো। ঠিক আছে। আরে তোমাকে তো দেওয়াই হয়নি, দাঁড়াও। আরে না না দাদা, কোনো ব্যাপার না, ঠিক আছে। আরে নাও না। আরে না দাদা, আমার লাগবে না, আমার এগুলো ভালো লাগে না। ভালো লাগছে না? তাও খাওয়া দরকার, বডি ডিহাইড্রেট হয়ে যায়। নাও, কেন চুপচাপ। ও দাদা, দাদা শুনছেন? ও দাদা,
এটা শোয়ার জায়গা নয়, শোয়ার জায়গা নয় এটা। উঠুন এখান থেকে। আরে একটা লোক ছিল আমার সঙ্গে, আপনি দেখেছেন? না, আমি কাউকে দেখিনি। শরীরের জামা কাপড়টা ছেড়ে সব নিয়ে গেছে স্যার, আমার মোবাইল ফোনটাও নিয়ে নিয়েছিল। আর ও তোকে নিজের নাম অনিন্দ গাঙ্গুলি বলেছে? হ্যাঁ স্যার। পুলিশ কমপ্লেন করেছিলি? পুলিশ কমপ্লেন তো করিনি, কিন্তু নতুন প্রিপেড কার্ড নিয়ে নিয়েছি। প্রিপেড কার্ড? ওই ক্রিমিনাল তো সাধু পুরুষ একদম, যে তোর কার্ড রিচার্জ করিয়ে দেবে। বর্ণনা দিতে পারবি ওর? স্যার ঠিক মতন মনে তো নেই আমার, কিন্তু আপনি যদি আমাকে ওর ফটো দেখান না স্যার, আমি ওকে ঠিক চিনে নেব। যতক্ষণ না আমরা তোকে ঠিকভাবে চিনতে পারছি ততক্ষণ এখানেই থাকবি। পুরো ব্যাকগ্রাউন্ড চেক হবে তোর। এই ক্যাবলার সঙ্গে সিসিটিভি ফুটেজের কোনো মিল নেই। এই খুনি ভীষণ রকম চতুর, না এ হরিশ শর্মা না অজিত দাস, শুধু দুজনের নাম ব্যবহার করেছে। স্যারে অনিন্দ গাঙ্গুলি হলো, সুরজ ইয়াদব হলো, আর সবাইকে বোকা বানিয়ে গেল লেবুর জলে ঘুমের ওষুধ মিশিয়ে। একটা ব্যাপারে সন্দেহ হচ্ছে ঘোষ। দেখো, হোটেল রিমঝিম ইনের রিসেপশনিস্টকে হরিশ শর্মার প্যান কার্ড দিয়েছে আইডি প্রুফ হিসেবে। স্যার ও নিয়েছিল, জেরক্স করে ফেরত দিয়ে দিয়েছিল। তো কি ঘুমোচ্ছিল? সামনে দাঁড়ানো লোক আর প্যান কার্ডের ছবি দুটো আলাদা। স্যার হতে পারে ও দেখেনি বা অন্য মনস্ক ছিল। স্যার এটাও তো হতে পারে ও দেখেও না দেখার ভান করছে। বলতে চাইছো যে সর্ষের মধ্যেই ভূত? যেভাবে গল্পটা চলছে সবকিছুই হতে পারে স্যার। আপনি নিজেই দেখুন, 18ই জুন অজিতকে অজ্ঞান করে ওর মোবাইল নেওয়া হয়েছিল, আর 3 জুলাই হরিশকে অজ্ঞান করে তার প্যান কার্ড চুরি করে নেওয়া হয়। লোককে ফাঁসানোর ধরনটা কিন্তু একই টাইপের। ভালো চাকরির টোপ দেখিয়ে অ্যাট্রাক্ট করা, তারপর ডবল মার্ডার করা। ঘোষ, আমার মনে হচ্ছে এখানেই ব্যাপারটা শেষ নয়। স্যার অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে অজিতের ফোনটা চুরি হওয়ার পর ও ফোন করে এটা ব্লক করায়নি। হতে পারে স্যার খুনি এই নাম্বারটা আবার ইউজ করবে। যদি আবার ব্যবহার করে, মানে আরেকটা মার্ডার, যেটা আমাদের আটকাতেই হবে। তুমি কি আমার গলার মাপ নিচ্ছ? তোমার গলাটা আমার খুব সুন্দর লাগে। তো এই সুন্দর গলায় কোনো দামি হার ঠার পরার ইচ্ছে আছে কি নেই? নাকি গলা টিপে আমাকে মেরে ফেলার কোনো পরিকল্পনা করছো? কি উদ্দেশ্যে এই 3টি খুন হয়েছিল? এই 3 ভিকটিমের নাম কি ছিল? আর যদি এই 3 জন ভিকটিমের মধ্যে কোনো কানেকশন থাকে, তাহলে তা কি? পুলিশকে এই ভীষণ চালাক আর ধূর্ত খুনির খুনের ধরন বোঝার জন্য উল্টো পথে হেঁটে এসে প্রতিটা সূত্রকে আবার তদন্ত করতে হলো। কিন্তু তারা কি সেই খুনির কাছে পৌঁছতে পারবে? তারা কি তার উদ্দেশ্যকে জানতে পারবে? এই রহস্যময় কেস শুরু কোথা থেকে হয়েছিল আর শেষ কোথায় হলো, সেটা আমরা দেখব পরের পর্বে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.